Hello students, today I am going to explain a poem of class 10, lesson 6, Sea Fever by John Masefield. Sea Fever by John Masefield. দেখো কবিতাটার নাম সি ফিভার, সমুদ্র জ্বর। জ্বর হলে আমাদের কেমন ফিলিং হয়? সারা শরীর জুড়ে যন্ত্রণা আর অসহ্য অস্থির একটা অনুভূতি হয়। তো এখানে জন মেসফিল্ডের ইনডমিটেবল স্পিরিট ফর ওয়ান্ডারলাস্ট, তার তীব্র ভ্রমণ তৃষ্ণা তাকে অস্থির করে তুলেছে। তাই তিনি এখানে সেই অনুভূতিটাকে ফিভারের সাথে তুলনা করেছেন। তাই কবিতার নাম সি ফিভার, সমুদ্র জ্বর। আমরা কবি সম্বন্ধে জেনে নিই। John Masefield was a famous English poet born in 1878 and died in 1967. He was poet laureate of the United Kingdom from 1930 till his death. 1930 খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু তিনি পোয়েট লরিয়েট ছিলেন। আমরা যে কবিতাটা পড়তে চলেছি সি ফিভার, এটি প্রথম পাবলিশড হয় সল্ট ওয়াটার ব্যালাডে 1902 খ্রিস্টাব্দে। কবির ব্যক্তিগত জীবন যদি আমরা দেখি, 6 বছর বয়সে তিনি তার মাকে হারান, তার কিছু সময় পরে তিনি তার বাবাকেও হারান। এক রিলেটিভের কাছে তিনি মানুষ হয়েছিলেন এবং খুব অল্প বয়সে তিনি সমুদ্রে তার জীবন শুরু করেছিলেন। জীবনে অনেকটা সময় তিনি সমুদ্রে কাটিয়েছিলেন। তাই সমুদ্রকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। পরবর্তীতে তিনি যখন ল্যান্ডে ফিরে আসেন, তার সেই সমুদ্র যাত্রার যে মেমোরি, যে অ্যাডভেঞ্চারাস লাইফের যে মেমোরি, সেটা তাকে প্রচণ্ড তাড়না করত, প্রচণ্ড আকর্ষণ করত আবার সেই জীবনে ফিরে যাওয়ার জন্য। তিনি এই অর্ডিনারি স্টিরিওটাইপ লাইফ, গড়পড়তা দৈনন্দিন জীবন থেকে মুক্তি চেয়ে সমুদ্রের ভাস্টনেস, সমুদ্র জীবনের যে ফ্রিডম, সেই জীবনে তিনি বারবার ফিরে যেতে চেয়েছেন। তার সেই তীব্র আকাঙ্ক্ষা সমুদ্রযাত্রার প্রতি, তীব্র ভ্রমণ তৃষ্ণা সি ভয়েজের জন্য, সমুদ্রযাত্রার জন্য এই কবিতায় আমরা প্রত্যেক পড়তে পড়তে অনুভব করব। তো চলো কবিতাটি পড়ি। কবিতাটি আমরা শুরু করি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিস অ্যাগেন। দেখো কবিতাটি শুরু হয়েছে আই মানে আমি, ফার্স্ট পারসনে। এখানে কবি নিজেই ন্যারেটর। তিনি তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তার সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। আর বারবার তিনি সমুদ্রে ফিরে যেতে চেয়েছেন। আমি নিশ্চয়ই আবার যাব সমুদ্রে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। একাকী সমুদ্র এবং সেই আকাশের নিচে। এই কবিতাটি ডুয়াল মিনিং আছে। এখানে সমুদ্রযাত্রার সাথে সাথে আমরা আমাদের জীবনযাত্রাকেও দেখব। এই কবিতাটি, পুরো কবিতাটি ইজ দ্য মেটাফোর অফ লাইফ। আমাদের জীবনের যে জার্নি, লাইফ জার্নি, সেটাকেই সমুদ্রযাত্রার মাধ্যমে কবি তুলে ধরেছেন। তো এখানে সমুদ্র একা, আসলে প্রতিটি মানুষই তার লাইফের জার্নিতে একা। অ্যান্ড অল আই আস্ক, আমি যা চাই, ইজ দ্য টল শিপ অ্যান্ড এ স্টার। একটি লম্বা জাহাজ, শক্তিশালী বড়সড় জাহাজ। জাহাজটা যদি শক্তিশালী না হয়, তাহলে সমুদ্রের ওয়াইল্ড ওয়েভস এবং স্টর্মস, সেগুলোকে সে ওভারকাম করতে পারবে না। তাই জাহাজটা শক্তিশালী হতে হবে। অ্যান্ড এ স্টার, এবং একটি নক্ষত্র, টু স্টিয়ার হার বাই। স্টিয়ার গাড়ি, তাকে পরিচালনা করার জন্য। হার, সমুদ্রকে এখানে একজন নারী কল্পনা করা হয়েছে। তো টল শিপ, কবি তার চাহিদা সম্বন্ধে খুব স্পষ্ট। তার লাইফ লিডিং খুব সিম্পল। তিনি কি চান স্পষ্ট, সে সম্বন্ধে তার ধারণা আছে। এবং এই যে স্টার বলা হচ্ছে, তখনকার দিনে তো কম্পাস আবিষ্কার হয়নি। তো দিনের বেলা সূর্য এবং রাত্রেবেলা নক্ষত্র দেখে জাহাজ চালানো হতো। একই সঙ্গে ক্লিয়ার স্কাই না হলে কিন্তু স্টার দেখা যায় না। তাই এই স্টারের সাথে সাথে কবি সেই ক্লিয়ার স্কাইকেও চেয়েছেন। পরিষ্কার আকাশেই তবেই নক্ষত্র দেখা যায়। তো কবির চাহিদা খুব কম, খুব সিম্পল। এখানে আমাদের
সরল জীবনের কথা বলা হচ্ছে। জীবনের চাহিদা যত কম হবে তত জীবনটা আরও সহজ সরল হবে। অ্যান্ড দ্য হুইলস কিক, চাকার কিক লাথি এখানে ধাক্কা। স্রোতের প্রতিকূলে যেতে গেলে চাকাকে ধাক্কা, সবসময় তো স্মুথ ওয়েভ থাকবে না, সুন্দর তরঙ্গ থাকে না সমুদ্রে, তো অনেক সময় চাকাকে অনেক ধাক্কা, জলের ধাক্কাটা ওভারকাম করে এগোতে হয়। দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, এবং বাতাসের গান, বাতাসের আওয়াজকে এখানে গানের সাথে তুলনা করা হয়েছে। ইটস অলসো মেটাফোর। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং সাদা পালের কম্পন। তোমাদের আগেই বলেছি, আগে ইঞ্জিনের মাধ্যমে গাড়ি জাহাজ চলতো না, তখন পালকে কাজে লাগিয়ে, দাঁড়কে কাজে লাগিয়ে জাহাজ চালানো হতো। তো পাল তুলে দিয়ে স্রোতের অনুকূলে কিন্তু জাহাজ তো তরতরি এগোতে পারে। যদি সে স্রোতের অনুকূলে যায় তাহলে পালটা তাকে খুব সাহায্য করে এগোতে। তখন তো ইঞ্জিন ছিল না, এগুলোকে ব্যবহার করা হতো। তারপরে লাইন, অ্যান্ড আ গ্রে মিস্ট, ধূসর কুয়াশা, অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখে। অ্যান্ড আ গ্রে ডন বেকিং, এবং ধূসর সকালের শুরু। দেখো এখানে গ্রে কালারটা ব্যবহার করা হয়েছে। কবি কিন্তু এখানে চিরাচরিত মানুষের যে সমুদ্রকে শুধুমাত্র চিরাচরিত সুন্দর এবং মনোরমভাবে বর্ণনা করেননি। হেয়ার সি ইজ গ্রে অ্যান্ড লোনলি, গিভিং মোর মিস্টেরিয়াস অ্যান্ড মেলানকলিক কনোটেশনস ইয়েট এনচ্যান্টিং। এখানে সমুদ্র রহস্যময়ী, এবং গ্রে কালারটা কিন্তু বিষণ্ণতারও চিহ্ন, এবং একই সাথে মনোমুগ্ধকর, এনচ্যান্টিং। জীবনে চলার পথ সবসময় স্মুথ হয় না। স্মুথ লাইফ তো হ্যাপি লাইফ, স্মুথ লাইফ, আমরা হ্যাপি থাকি, কিন্তু জীবনে যদি অনেক হার্ডলস থাকে, সেই হার্ডলসগুলো ওভারকাম করার পর আমাদের বেঁচে থাকার আনন্দ আরও তীব্রতর হয়, সেই হ্যাপিনেসটা আরও এক্সট্রিম হয় সাধারণ স্মুথ লাইফের থেকে। তো দেখো, ধূসর সকালে তিনি তার জার্নি শুরু করতে চান। নেক্সট স্ট্যাঞ্জাতে আমরা পড়ি, দেখো এখানেও এই স্ট্যাঞ্জাটি শুরু হয়েছে সেই একই লাইন দিয়ে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন। এই যে রিপিটেডলি কবি প্রত্যেক কোয়ার্ট্রেনে একই লাইন ব্যবহার করেছেন, টু এমফাসাইজ হিজ ইনডমিটেবল স্পিরিট ফর ওয়ান্ডারলাস্ট। তিনি তার সেই তীব্র ভ্রমণ তৃষ্ণাকে বারবার প্রকাশ করেছেন। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, ছুটন্ত ঢেউয়ের ডাক, তারা সবাই যেন কবিকে হাতছানি দিয়ে ডাকছে। ওই বিশাল সমুদ্র, আকাশ, তার সঙ্গে ছুটন্ত ঢেউ, ইজ আ ওয়াইল্ড কল, আদিম ডাক। ওয়াইল্ড মানে হলো আনকন্ট্রোল, যে ডাককে নিয়ন্ত্রণ করা যায় না, যে ডাকে সাড়া দিতেই হয়। অ্যান্ড আ ক্লিয়ার কল, স্পষ্ট ডাক। কোনো কবির মনে কোনো ইলিউশন, কোনো ভ্রম বা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সেই ডাকটা কবির কানে স্পষ্ট পৌঁছাচ্ছে। দ্যাট মে নট বি ডিনাইড, যেটা অস্বীকার করা যায় না বা এড়ানো যায় না। কবি সেই ডাককে কিছুতেই এড়াতে পারবেন না, তাকে সেই ডাকে সাড়া দিতেই হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে, আমি কী চাই? আমি যা চাই তা হলো একটি বায়ুপূর্ণ দিন। উইন্ডি ডে, এখানে কিন্তু স্টর্মস নয়, ফেভারেবল উইন্ড মানে অনুকূল বাতাস হলে সমুদ্রের উপরে জাহাজ ভাসানো খুব সহজ হয়। তা উনি চান উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা মেঘের উড়ে যাওয়া। সাদা মেঘ কিন্তু প্লিজেন্ট ওয়েদারকেই ডিনোট করে, পরিচ্ছন্ন ওয়েদার। তো তিনি কী চান? এখানেও তার চাওয়া খুব স্পষ্ট, আমি চাই বায়ুপূর্ণ দিন এবং সাদা মেঘের উড়ে যাওয়া। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং ঢেউয়ের ফ্লাং স্প্রে মানে জলকণা ছিটকে আসা। অ্যান্ড দ্য ব্লন স্পিউম, এবং প্রবাহিত ফেনা, সমুদ্রের ফেনা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং সিগাল বলতে শঙ্খচিল বা এক ধরনের বিশেষ গাংচিল, তার ডাকটা অনেকটা কান্নার মতো, তাই বলা হয়েছে ক্রাইং। এখান থেকে সিগালের ডাক, শঙ্খচিলের ডাক। তোমরা এই স্ট্যাঞ্জায় দেখো, কবি আমাদের দ্য পোয়েট অ্যাপেলস টু দ্য 5 সেন্সেস অফ দ্য রিডার। কবি এখানে পাঠকের পঞ্চ ইন্দ্রিয় দিয়েই
অনুভব করিয়েছেন তার সমুদ্রযাত্রা। কবি এখানে সমস্ত সত্তা দিয়ে সমুদ্রকে অনুভব করেছেন। দেখো, আমাদের যে 5 সেন্সেস থাকে, এই স্ট্যান্জাতে সেই 5 সেন্সেস দিয়েই আমরা সমুদ্রকে অনুভব করতে পারি। লিসনিং টু দ্য সিগালস ক্রাইং, সিগালের আওয়াজ আমরা শুনতে পাই। ওয়াচিং দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, দেখতে পাচ্ছি আমরা সাদা মেঘের উড়ে যাওয়া। অ্যান্ড ফিলিং কোল্ডনেস অফ দ্য উইন্ডি ডে, এবং বায়ুপূর্ণ দিনের যে শীত, যে প্রচণ্ড ঠান্ডা, সেটা আমরা অনুভব করছি। আর একই সঙ্গে ওই যে ফ্লাং স্প্রে, কবি জাহাজের পাটাতনে দাঁড়িয়ে আছেন, সমুদ্রের ওয়াইল্ড ওয়েভসগুলি জাহাজে ধাক্কা লেগে স্প্রে হয়ে চারদিকে ছিটিয়ে পড়ছে। সেই জলকণাগুলি মুখে, নাকে, সব জায়গায় লাগছে। সেই জলকণা আমাদের নোনতা জল জিভেও স্পর্শ করছে। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম এবং ফেনা, যে জাহাজ চলে গেলে তার পিছনে যে জাহাজের পথ ধরে যে প্রচণ্ড ফেনা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, সিগাল এমনই একটা পাখি যে মিষ্টি জলও খেয়ে থাকতে পারে, আবার নোনতা জলও খেয়ে থাকতে পারে। এরা প্রচণ্ড জোরে ডাকে। সমুদ্র যেমন ওয়াইল্ড, পাখিগুলি তার পাশের পরিবেশটাও তেমন কবি এখানে ওয়াইল্ডভাবে বর্ণনা করেছেন। আমরা রিডাররা পুরো সেই সমুদ্রেই চলে গেছি। কবি এখানে শুধু কবিতাটাই লেখেননি, তিনি একটি পেন পিকচার এঁকেছেন, শব্দ দিয়ে ছবি এঁকেছেন। সেই ছবির প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট, প্রত্যেকটা জিনিস আমরা অনুভব করছি আমাদের সম্পূর্ণ সত্তা দিয়ে। আমাদের চোখ, কান সব দিয়ে আমরা সেই সমুদ্রযাত্রার প্রতিটি জিনিস অনুভব করছি। এসো তাহলে আমরা পরের স্ট্যান্জায় যাই। পরের স্ট্যান্জায়, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবার যাব সমুদ্রে। সেই একই রিপিটেশন অফ দ্য সেম লাইন এখানে কবি এমফাসাইজ করছেন তার সেই ওয়ান্ডারলাস্টকেই। টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, ভ্যাগ্র্যান্ট মানে যাদের কোনো নির্দিষ্ট আবাস থাকে না, অস্থায়ী। জিপসি যাযাবর জাতি। এই যে জিপসি, এরা ভীষণ একটা কেয়ারফ্রি লাইফ লিড করে, কেয়ারলেস লাইফ। এরা ভীষণ ফ্রিডম এনজয় করে, স্বাধীনতা তাদের জীবনে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, ব্যাট দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, আমি যাব সেই শঙ্খচিলের পথে, গার্লস বলতে সেই সিগালস, অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, তিমি মাছের পথ ধরে। তোমরা জানো যে তিমি মাছ খাবারের খোঁজে এক মহাসমুদ্র থেকে আর এক মহাসমুদ্রে যায়। এর নির্দিষ্ট কোনো বিচার, কবি সেই যাবেন টু দ্য গার্লস ওয়ে, সিগালের পথ ধরে, এবং দ্য ওয়েলস ওয়ে। তিমি মাছের বিচরণ ক্ষেত্র বিশাল। তাদের খাদ্যের অভাবের জনিত কারণে তারা তিমি মাছ কখনো কখনো একটা মহাসমুদ্র থেকে আরেকটা মহাসমুদ্রে চলে যায়, অনেকটা জায়গা বিচরণ করে। তাদের সেই বিশাল যে বিচরণ ক্ষেত্র, কবি বলেছেন তারও নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নেই, কোনো গন্তব্য নেই। তিনি যেখানে খুশি, যত দূর খুশি সমুদ্রযাত্রা করবেন, ঠিক ওই তিমি মাছের মতো, ঠিক ওই শঙ্খচিলের মতো। ওয়েট দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, যেখানে বাতাস ধারালো ছুরির মতো, উইন্ড অ্যাপোস্ট্রফিয়াস উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ, ওয়েটেড মানে শার্পেন্ট, ধারালো ছুরির মতো। ঠান্ডা বাতাস গায়ে লাগলে সেটা ছুরির মতোই, ছুরি দিয়ে কাটার মতোই যন্ত্রণাদায়ক। তো দেখো, এখানে কবি কিন্তু চিরাচরিত সেই সুন্দরভাবে সমুদ্রকে বর্ণনা করেননি। এখানে সমুদ্রের জীবন কিন্তু ইজ ফুল অফ কন্ট্রাস্ট। সমুদ্রের জীবন, লাইফ অ্যাট সি ইজ ফুল অফ কন্ট্রাস্ট। কোল্ড উইন্ড, ওয়াইল্ড ওয়েভস, তারই সাথে পারফেক্ট হারমোনি হয়েছে কার? সুইট অ্যান্ড এন্ডলেস ফ্রিডমের। ঠান্ডা বাতাস আর উত্তাল তরঙ্গের সাথে অনন্ত যে স্বাধীনতা, তার সংমিশ্রণ, এই দুটি মিলেই কিন্তু, এই সবগুলি মিলেই কবির অ্যাডভেঞ্চারাস সি ভয়েজ। অ্যান্ড অল আই আস্ক, আমি চাই, আ মেরি ইয়ার্ন, একটি মজার
ইয়ার্ন মানে গল্প, মেনলি ইয়ার্ন বলতে বোঝায় ট্রাভেলার্স টেল, পর্যটকের গল্প। কবি সমুদ্রযাত্রার সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত, তিনি যে গল্পটাও শুনতে চান সেটাও কিন্তু ইয়ার্ন, সেটা কিন্তু ট্রাভেলার্স টেল শুনতে চান, পর্যটনের গল্প। ফ্রম আ লাফিং ফেলো রভার, একজন হাসি খুশি সহযাত্রী নাবিকের কাছ থেকে। ফেলো বলতে অ্যাকম্পাইনিং, সহযাত্রী, রভার হলো সেলার। তো এখানে এই স্ট্যান্ডে আমরা দেখছি কবি পজিটিভ এনার্জিতে এই স্ট্যান্ডারটি পরিপূর্ণ। এখানে একই সাথে ফুল অফ কন্ট্রাস্ট, একই সাথে ঠান্ডা বাতাস ছুরির মতো কাটছে, তার সাথে কবি চেয়েছেন মজার গল্প তার ফেলো রভারের কাছ থেকে। অ্যান্ড আ কোয়াইট স্লিপ, এবং একটি নিশ্চিত ঘুম, শান্তির ঘুম। অ্যান্ড আ সুইট ড্রিম, এবং মিষ্টি স্বপ্ন, মধুর স্বপ্ন। ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই লম্বা অভিযান শেষ হবে। এখানেও কবি দেখিয়েছেন যে পারফেক্ট ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড রেস্ট মেক্স আওয়ার লাইফ সিম্পল। আমাদের জীবন সহজ সরল সুন্দর হয় যদি কাজ এবং বিশ্রামের সুন্দর একটা সমতা থাকে, ব্যালেন্স থাকে। তো কবির চাহিদা এখানে খুবই কম, যে চাহিদা কবি স্পষ্ট করে বলেছেন। এখানে দেখো, আগেই বলেছি কবিতাটির ডুয়াল মিনিং আছে, এর সাথে লাইফের জার্নিরও কথা বলা হয়েছে। তো এখানে কবি অর্ডিনারি স্টিরিওটাইপ লাইফ থেকে, অর্ডিনারি জীবন থেকে মুক্তি নিয়ে প্রচণ্ড একটা অ্যাডভেঞ্চারাস লাইফে হার্ডলসের মধ্যে তিনি এগোতে চেয়েছেন। তো ট্রিক্স, এখানে দেখো কোয়াইট স্লিপ মানে শান্তির ঘুম। এখানে কিন্তু স্লিপ বলতে ইটার্নাল স্লিপকে বলা হচ্ছে, ডেথ। ইটার্নাল স্লিপ মানে মৃত্যু, ডেথ। পুরো জীবনটার সমস্ত অ্যাডভেঞ্চার, ওনার সি ভয়েজ পুরোপুরি অ্যাডভেঞ্চার কমপ্লিট হওয়ার পর কবি একটি নিশ্চিত, নিরাপদ, নির্জন, শান্তির ঘুমে চলে যেতে চান যখন এই লং ট্রিকটা শেষ হবে। ট্রিক কিন্তু নাবিকের ভাষায়, ট্রিকের আরও একটি অর্থ আছে। নাবিকের ভাষায় ট্রিকের রেফার্স টু এ ওয়াচ। ট্রিক রেফার্স টু এ ওয়াচ অ্যাট সি, 4 hours ওয়াচিং অ্যান্ড 8 hours রেস্টিং। দেখো, 8 ঘন্টা বিশ্রাম আর প্রত্যেক 12 ঘন্টায় 4 ঘন্টা স্টিয়ারিংয়ে থেকে জাহাজকে লক্ষ্য করতে হয় ঠিক দিকে চালনা করার জন্য, বাকি 8 ঘন্টা সেই নাবিক বিশ্রাম পায়। এই যে প্রসেস, এই সব সেলারদের মধ্যে ভাগ করা থাকে, পালা করে করে প্রত্যেক সেলার 4 ঘন্টা করে সেই স্টিয়ারিংয়ে থাকে এবং 8 ঘন্টা করে বিশ্রাম নেয়। এই যে প্রসেস, এটাকে বলা হয় ট্রিক নাবিকের ভাষায়। কিন্তু এখানে কবিতাতে আমরা এটা অভিযানই ধরব, যে যখন এই লম্বা অভিযান শেষ হবে তারপর আমি যেন শান্তির ঘুমে চলে যেতে পারি। কবিতার পুরো জীবনটা, এখানে কিন্তু সমুদ্রযাত্রায় কবি কিন্তু তার দায় দায়িত্ব থেকে পালিয়ে গিয়ে অলস জীবনযাপনের জন্য ওখানে যাননি। তিনি আইডিয়ালিস্টিক লাইফের কথা এখানে বলেননি, সমুদ্রে অলস জীবনের কথা তিনি বলেননি। তিনি সমুদ্রে যেতে চেয়েছেন অনেক হার্ডলস ওভারকাম করার পর জীবনটা আরও অন্যভাবে, রোমাঞ্চকরভাবে এনজয় করার জন্য। তো আমাদের জীবন স্মুথ হলে তো আনন্দের হয়, কিন্তু আগেই বলেছি জীবনে যদি হার্ডলস থাকে সেইগুলোকে ওভারকাম করার পর সেই জীবনের যে রোমাঞ্চ সেটা আরও এক্সট্রিম হয়, সেই হ্যাপিনেস আরও এক্সট্রিম হয়। কবি সেই জীবনটা এনজয় করার পর তারপর তার মৃত্যুতে যেন কোনো ক্ষেত নিয়ে না তিনি মরেন, যে তার অনেক কিছু দেখার ইচ্ছা ছিল, অনেক কিছু করার ইচ্ছা ছিল, সেটা তিনি করতে পারেননি। তাই জীবনটা সম্পূর্ণভাবে ফুল অফ অ্যাক্টিভিটি, সম্পূর্ণ কর্মময় জীবনের পর তিনি শান্তির ঘুমে চলে যেতে চেয়েছেন। তো এই কবিতায় কতকগুলোই দেখো, কবি এখানে পুরো ছবি এঁকেছেন ওয়ার্ডের মাধ্যমে আমাদের সামনে। এখানে কতকগুলি ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়েছে, যেমন অ্যালিটারেশন, রিপিটেশন অফ দ্য সেম কনসোনেন্ট সাউন্ড ইন সাম ওয়ার্ড ইন আ সেম লাইন, যেমন সি অ্যান্ড দ্য স্কাই, স্টার টু স্টিয়ার, এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। আবার দেখো এখানে
মেটাফোর ইউজ করা হয়েছে, যদিও পুরো কবিতাটাই মেটাফোর, এখানে সি জার্নির সাথে লাইফ জার্নি তুলনা করা হয়েছে। আর স্পেসিফিক কতগুলি মেটাফোর ব্যবহার করা হচ্ছে, যেমন উইন্ড সং, বাতাসের আওয়াজের সাথে উইন্ড সং গানের তুলনা করা হয়েছে। পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। হোয়াট ইজ পার্সনিফিকেশন? পার্সনিফিকেশন ইজ এ ফিগার্স অফ স্পিচ where some human qualities is given to some inanimate object. কোনো জড় বস্তুতে হিউম্যান কোয়ালিটিসের গুণ, মানুষের গুণ আরোপ করা হয়। যেমন দেখো সিস ফেস, সমুদ্রের মুখ, পার্সনিফিকেশন। এরকম কতকগুলি ফিগার্স অফ স্পিচ ব্যবহার করে কবিতাটি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এছাড়া রাইম স্কিমটা আমরা দেখে নিই। রাইম স্কিম পরপর দুটি কাপল অফ লাইনে মিল আছে, যেমন স্কাই, বাই, শেকিং, ব্রেকিং। তাহলে এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই, এফ এফ, রাইম স্কিম। তো কবিতাটি সেন্ট্রাল মেসেজটা কি? সেন্ট্রাল মেসেজটি হলো এ লাইফ অ্যাট সি ইজ ফুল অফ কন্ট্রাস্ট। মানে সমুদ্রের জীবন কিন্তু পরিপূর্ণভাবে কন্ট্রাস্টে, বৈপরীত্যে পরিপূর্ণ, এবং সেই বৈপরীত্যটি কবি তার স্মৃতিতে ওয়ান্ডারলাস্ট, অ্যাডভেঞ্চার, মেমোরিজ আর মেজর থিমস অফ দিস পোয়েম। এই কবিতার বিষয়বস্তু ওয়ান্ডারলাস্ট, ভ্রমণ তৃষ্ণা, অ্যাডভেঞ্চার, অভিযান অ্যান্ড মেমোরিজ। তিনি যে অনেকটা সময় সমুদ্রে কাটিয়েছেন ল্যান্ডে আসার পরও তার যে তীব্র ভ্রমণ তৃষ্ণা, তীব্র আকর্ষণ, তাকে স্থির থাকতে দেয় না, প্রচণ্ড একটা উন্মাদনা এই কবিতায় কবি ব্যক্ত করেছেন।